আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা আলু থেকে বায়োপ্লাস্টিক বা পলিব্যাগ তৈরি করব। অর্থাৎ যে আলুটা আমরা খাই সেই আলুকে কাজে লাগিয়ে আজকে আমরা বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক তৈরি করব। আপনারা জানেন যে পলিথিন পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক, মারাত্মক একটা ক্ষতিকারক জিনিস। কারণ পলিথিন এমন একটা জিনিস যেটা আশেপাশে পড়ে থাকবে কিন্তু পচে যাবে না। সো আজকের ভিডিওতে আলুকে কাজে লাগিয়ে কীভাবে বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক তৈরি করতে হয় তা আজকে দেখাবো। তার আগে একটা কথা বলে নিতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর সেই ধোয়া আলুগুলোকে যথাসাধ্য মতো ছোট ছোট টুকরায় পরিণত করব। সেই কাটা আলুগুলোকে আরও ছোট করার জন্য আপনি ব্লেন্ডার মেশিন ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের কাছে কোনো ব্লেন্ডার মেশিন নেই, সো আমরা এখানে শিলপাটা ব্যবহার করে এগুলোকে থেতলা করতেছি। এরপর সেগুলোর সাথে সামান্য পরিমাণে পানি মিশিয়ে দিব। পানি মেশানোর পরে এগুলোকে আমরা কাপড় দিয়ে সেঁকে নেব। এই আলুর রসগুলো থেকে স্টার্চ আলাদা করার জন্য আমরা এগুলোকে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট এভাবে আলুর রসগুলোকে রেখে দেওয়ার পর যেহেতু স্টার্চ নিচে জমা হয়ে গেছে, সো আমরা উপরের পানিগুলোকে ফেলে দেব। এখানে আমরা পেয়ে গেলাম স্টার্চ। স্টার্চ দেখতে অনেকটা সাদা রঙের মতো। যেহেতু পলিথিন তৈরি করতে অনেকগুলো ইথিনের পলিমার লাগে, সো আমরা এই বায়োপ্লাস্টিক তৈরি করতে অনেকগুলো স্টার্চের পলিমার ব্যবহার করব। এরপর আমরা এই স্টার্চগুলোকে একটা পাত্রের মধ্যে নিব, যাতে করে সেই পাত্রটা আমরা তাপ দিতে পারি। সেই পাত্রে আমরা স্টার্চের সঙ্গে কিছু পানি মিশিয়ে দেব। এরপর আমরা স্টার্চের সঙ্গে কিছু ভিনেগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ মেশাবো। এখানে আমি স্টার্চের সঙ্গে 4 চামচ ভিনেগার মেশাচ্ছি। এরপর আমরা যোগ করব গ্লিসারিন। এই গ্লিসারিনও 4 থেকে 5 চামচ ব্যবহার করব, অর্থাৎ ভিনেগার আর গ্লিসারিন প্রায় সমানুপাতিকভাবে ব্যবহার করব। আর গ্লিসারিনটা আপনার পুরো স্টার্চের বা পুরো দ্রবণের প্রায় 25% ব্যবহার করবেন। এরপরে স্টার্চ, ভিনেগার এবং গ্লিসারিনকে একসাথে মেশানোর পরে অনবরত নাড়তে থাকবো এবং তাপ দিতে থাকবো। এখানে খুব বেশি সময় তাপ দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো তাপ দিয়েছি। এতে করেই এগুলো প্রায় আঠালো হয়ে গিয়েছিল। এগুলোকে আমরা প্লেন কোনো একটা জায়গায় ছড়িয়ে দেবো, যাতে করে পরবর্তীতে এগুলোর একটা শেপ পাওয়া যায়। এবার আমাদের এটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটাই হচ্ছে সেই বায়োপ্লাস্টিক যেটা আমরা আলু থেকে তৈরি করেছি। যেহেতু আমার কাছে কোনো পলিথিনের শেপ দেওয়ার মতো একটা মেশিন নেই, সো আমি এটাকে পলিথিনের মতো শেপ দিতে পারতেছি না। এটাকে যদি আমরা পরবর্তীতে পলিথিনের মতো একটা শেপ দেই, পলিথিন ব্যাগের মতো, তাহলে এটা পলিথিন ব্যাগের মতো তৈরি হয়ে যাবে। কারণ এটাকে যদি আমরা এভাবে টানি তাহলে এটা একটা প্লাস্টিক, যেহেতু প্লাস্টিকের মতো হয়ে গেছে, বায়োপ্লাস্টিক, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, তাহলে এটা পলিথিনের মতো একটা ফিল পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। আসলে এই আইডিয়াটা আমার না, বাংলাদেশের সুমন নামে একজন আছে যার থেকে আমার আইডিয়াটা নেওয়া। যদিও এই আইডিয়াটা প্রায় আজ থেকে 12 বছর আগে এই ইনভেনশনটা হয়েছে। আজ থেকে 12 বছর আগে আলু থেকে কিভাবে বায়োপ্লাস্টিক তৈরি করতে হয় সেটা এখনকার না, আজ থেকে 12 বছর আগে। সো বুঝতে পারছেন আমরা এখনও কতটা ব্যাকডেটেড, আমরা এটা সম্পর্কে এখনও অতটা জানি না। সো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আলু থেকে কিভাবে এরকম বায়োপ্লাস্টিক তৈরি করতে হয়। তো এরপর যদি আমরা এটাকে মেশিনে দেই তাহলে পলিথিনের মতো একটা শেপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালোই লেগে থাকে তাহলে সুন্দর করে একটা লাইক দেবেন। আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।